বা লার্নিং এর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা অনেকদিন পর আবার ক্লাসে আসছি, তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা যে বিষয়গুলোর মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর একটা টপিক আমরা পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। আমাদের ইউনিটটা ছিল ফটোসিনথেসিস এবং তার যে টপিকটা আমরা ছিলাম সেটা হচ্ছে লাইট ফেজ। আমরা বিগত ক্লাসে বেশ কিছুদিন আগে আমরা কমপ্লিট করে ফেলেছি লাইট ফেজ। এবার আমরা যে টপিকটা আসবো সেটা হচ্ছে অ্যানাদার যে ফেজটা ছিল সেটা হচ্ছে ডার্ক ফেজ, যেটা আমি আগেও তোমাদের বিস্তারিত বলেছি। তো আমি মেনলি আজকে ডার্ক ফেজ টোটাল বিষয়টাকেই আমি কভার করতে চাইবো ক্লাসের মধ্যে। তো শুধু চাইবো না, কভার করবো, যতটাই সময় লাগুক না কেন আমি ক্লাসটাকে আগে কভার করে দেবো। তো কারণ এটাকে ইনকমপ্লিট ফেলে রাখা বা কিছুটা করে ফেলে রাখা সম্ভব নয়, করলে আমাকে পুরোটাই করতে হবে। তো আজকে আমরা চেষ্টা করব শর্ট এবং একটা জিস্ট আকারে পুরো বিষয়টাকে কোনো কিছু বাদ যেন না যায় সেইভাবে আমি ক্লাসটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আর প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি তো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো যাতে সবার আগে তুমি নোটিফিকেশনটা পেতে পারো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। তো তোমাদের থেকে আমার এটা একটা পাওয়া বলতে পারো। তো সেটা আমি খুবই খুশি হব যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বা আমার পড়া যদি ভালো লেগে থাকে বা যদি নেক্সট ক্লাসগুলো পেতে চাও তো অবভিয়াসলি এটা তুমি করতে পারো। তো এবার দেখো, যে বিষয়টা আমি চলে আসবো সেটা হচ্ছে অন্ধকার দশা বা ডার্ক ফেজ। অন্ধকার দশা বা ডার্ক ফেজ, অ্যাকচুয়ালি এটাকে অন্ধকার দশা কেন বলা হচ্ছে সেটা আমি আগে বলেছিলাম যে অন্ধকার দশা কেন বলা হচ্ছে, আর অ্যাকচুয়ালি এটাকে অন্ধকার দশা বলা হয় বা কি অন্য কিছু বলা হয় সেটা আমি বলেছিলাম। তো দেখো, অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে ডার্ক ফেজ মানে অন্ধকার দশা আমরা বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার দশাটাকে কেন বলছে তার একটা কারণ নিশ্চয়ই আছে, এবং কারণটা আমি তোমাদের আগে বলেছি যে এই দশায় আলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে এই দশায় আলোর প্রয়োজন নেই, তাহলে আলোর আলোর প্রয়োজন হয় না, আলোর প্রয়োজন নেই, তাই এটাকে বলা হচ্ছে কি আলোক নির্ভর দশা। তাহলে অ্যাকচুয়ালি অন্ধকার দশা বলছি ইন দ্য সেন্স অফ আলোর লাগে না বলে, ইন দ্য অ্যাবসেন্স অফ লাইট, আলো নেই বলে এটাকে তোমার অন্ধকার দশা। অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত আলোক নিরপেক্ষ দশা, আলোক নিরপেক্ষ দশা, বা ইংলিশে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, লাইট ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, আলো নিরপেক্ষ দশা, কারণ এই দশায় কোনো আলো লাগছে না। এবার যদি বলি কোথায় হয়, তাহলে প্লেস, আমরা প্লেস দেখেছিলাম। দেখো প্লেস হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয় আলোক বিক্রিয়া, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হচ্ছে তোমার অন্ধকার বিক্রিয়া, স্ট্রোমা। আর কি হয় না, এই বিক্রিয়াটি মেনলি যেটা হয় সেটা হচ্ছে কিছু রিয়াকশনের মাধ্যমে বা কিছু কি বলবো বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, এবং এই বিক্রিয়াটিকে প্রথম পর্যবেক্ষণ বা এই যে অন্ধকার দশার যে বিক্রিয়াগুলো আছে, অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে প্রথম লক্ষ্য করেছিলেন কে না দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে বেনসন অ্যান্ড কেলভিন, CALVIN, কেলভিন, ইন দ্য ইয়ার অফ 1956, 1956 খ্রিস্টাব্দে বেনসন এবং কেলভিন দুজন বিজ্ঞানী ক্লোরেল্লা নামক একটা অ্যালগির মধ্যে, ক্লোরেল্লা CHLORELLA, ক্লোরেল্লা নামক একটা অ্যালগির মধ্যে কার্বন 14 আইসোটোপের ট্রেসার পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করেছিলেন কি এই অন্ধকার দশা বা অন্ধকার বিক্রিয়ার, এই অন্ধকার দশার বিভিন্ন বিক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন। তাই এনাদের নাম অনুসারে এই অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে একটা সাইকেলের মাধ্যমে বোঝানো হয়, যেটাকে বলা হচ্ছে কেলভিন সাইকেল, যেটাকে কি বলছি কেলভিন সাইকেল। তাহলে অন্ধকার দশার বিক্রিয়াগুলোকে আমরা কেলভিন সাইকেলের মাধ্যমে বোঝাবো বা কেলভিন সাইকেল দিয়েই আমরা বোঝাবো। কি কেলভিন সাইকেল কিভাবে হচ্ছে সেটা বোঝা পরে আসছি,
এবার এর জন্য এই যে 1956 এ এনারা এই অন্ধকার দশার বিক্রিয়াগুলো পর্যবেক্ষণ করেছিলেন এবং একটা সাইক্লিক প্রসেস, অবভিয়াসলি একটা সাইক্লিক প্রসেস হচ্ছে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি কেলভিন সাইকেল। এবার এই তার আবিষ্কারের জন্য ওনারা নোবেল পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? ইন দ্য ইয়ার অফ 1961, 1961 খ্রিস্টাব্দে শুধুমাত্র এই কেলভিন সাইকেল আবিষ্কারের জন্য ওনারা নোবেল পুরস্কারে ওনাদেরকে সম্মানিত করা হয়েছিল নোবেল দিয়ে। তো এই শুধু তাহলে এইখান থেকে আমরা অন্ধকার বিক্রিয়া পড়া মানে কি, অন্ধকার বিক্রিয়া পড়া মানে কেলভিন সাইকেল পড়লাম মানে আমার অন্ধকার বিক্রিয়াটাই পড়া হলো। কারণ আবার বলছি, অন্ধকার বিক্রিয়াগুলো বোঝানো হচ্ছে কেলভিন সাইকেলের মধ্য দিয়ে। কেন কেলভিন সাইকেল? না বিজ্ঞানী কেলভিন এবং বেনসন দুজনে মিলে এই বিক্রিয়ার বা অন্ধকার বিক্রিয়ার যে দশা বা অন্ধকার দশার যে বিক্রিয়াগুলো সেগুলো পর্যবেক্ষণ করেছিলেন। তাই ওনাদের নাম অনুসারে বা ওনার নাম অনুসারে, যেহেতু কেলভিন এবং বেনসন ওনারা সহকর্মী ছিলেন, তো সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে কেলভিন চক্র বা কেলভিন সাইকেল বলা হয়। তো এই কেলভিন চক্র বা কেলভিন সাইকেল কি সেটা আমরা দেখব এবং আরও কি কি আছে সেটা আমি বলে দেবো। তো চলো আমরা প্রথমে আগে দেখে নিই কি সংজ্ঞাটা কি বা কেলভিন সাইকেলে কটা স্টেপে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা একটু চট করে দেখে নেব। তাহলে দেখো, এবার আমরা সংজ্ঞাটা প্রথমে দেখে নিই। সংজ্ঞাটা কি আছে না বলছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায়, অবভিয়াসলি সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে বা চক্রটি সম্পন্ন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, তাহলে অবভিয়াসলি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া সালোক সংশ্লেষ আমরা জানি, বায়োকেমিক্যাল প্রসেস। আরইউবিপি দ্যাট ইজ দ্য রাইবিউলোজ বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে জটিল এবং চক্রাকার পদ্ধতিতে গ্লুকোজ এবং অন্যান্য শর্করার সৃষ্টি হয় এবং আরইউবিপি পুনরুৎপাদিত হয়, তাকে কেলভিন চক্র বলছে। তাহলে কি বললো বিষয়টা না বলছে যে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা, তাহলে আমরা কি ডার্ক ফেজের রিঅ্যাকশন করছিলাম আমরা, তাহলে আলোক নিরপেক্ষ দশায় এবং যে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তাহলে বায়োকেমিক্যাল প্রসেস ফটোসিনথেসিস আমরা অলরেডি জানি, প্রক্রিয়ায় আরইউবিপি দ্যাট ইজ দ্য রাইবিউলোজ বিসফসফেট, আরইউবিপির পুরো ফর্ম নাম কি? আরইউবিপি এর পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি করে জটিল এবং চক্রাকার, তাহলে পদ্ধতিটা কি এটা কমপ্লেক্স এবং চক্রাকার মানে সাইক্লিক, যেখান থেকে শুরু হবে, তাহলে যেখান থেকে এই পয়েন্টে শুরু হলো এই পয়েন্টে শুরু হয়ে আবার এখানেই ফিরে আসবে। তাহলে জটিল এবং চক্রাকার পদ্ধতিতে প্রথমে কি তৈরি করবে গ্লুকোজ, এবং এছাড়াও গ্লুকোজ তো অবভিয়াসলি একটি সুগার বা শর্করা, এছাড়াও আরো কিছু এক্সট্রা সুগার তৈরি করবে এবং অন্যান্য শর্করার সৃষ্টি হয় এবং তার সঙ্গে সঙ্গে আরইউবিপি আবার ফিরে আসবে। তাহলে শুরু হবে আরইউবিপি থেকে, তাই তো আরইউবিপি থেকে অন্যান্য সুগার তৈরি করে আবার আরইউবিপি তে ফিরে আসবে, দ্যাট ইজ দ্য রিজেনারেশন অফ আরইউবিপি। তাহলে আরইউবিপি তে ফিরে আসছে বা পুনরুৎপাদিত হচ্ছে, তাকে বলা হচ্ছে কেলভিন চক্র বা সি3 চক্র। এবার কেলভিন চক্র কেন বলা হচ্ছে না বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এটাকে বলা হচ্ছে কি কেলভিন চক্র। এবার এই বিক্রিয়াটাকে সি3 চক্র বলা হয়, সি3 চক্র। তাহলে সি3 চক্র কেন বলছে না সি3 চক্র হচ্ছে বিজ্ঞানী এই বিক্রিয়ার প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ায় প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে 3PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমার এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট হওয়ার জন্য এটা কি বলা হচ্ছে C3 সাইকেলও বলা হয়। তাহলে কেন এটাকে C3 বলছে না এই বিক্রিয়ায় বা কেলভিন চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই বিক্রিয়াটা আরেকটা নাম হচ্ছে বা এই তোমার সাইকেলটার আরেকটা নাম হচ্ছে C3 সাইকেল বা C3 চক্র। কেলভিনের নাম অনুসারে কেলভিন চক্র আর উৎপাদিত যৌগের নাম অনুসারে বা কার্বন সংখ্যা অনুসারে সেটাকে বলা হচ্ছে C3 চক্র। এটা গেল। এবার এই বিক্রিয়াটা কি হয় না এই বিক্রিয়াটা মেনলি 3টে ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে। বিক্রিয়াটার জন্য কি হয় না 3টে ধাপ আছে এবং এই 3টে ধাপে সম্পন্ন হবে। কি কি ধাপ সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। 3টে স্টেপস, তাই তো বা পর্যায়। তাহলে স্টেপস কি কি স্টেপ আছে? 3টে স্টেপের মধ্যে ফার্স্ট আমরা যে স্টেপটা পাবো ফার্স্টটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন। ফার্স্ট প্রসেসটা হচ্ছে কার্বক্সিলেশন। আমি যখন বিক্রিয়াটা বোঝাবো তখন আমি সবকিছু বলে দেবো, আমি জাস্ট এখানে একটা কোনটাকে কি বলে সেটা বলে দিই। তাহলে প্রথমটা বলছে কার্বক্সিলেশন,
তাহলে কার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাই অক্সাইড যোগ হয়ে যাওয়া, তাই তো? তাহলে কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড যোগ হয়ে যাওয়া। কার সঙ্গে যোগ হয়ে যাওয়া? আমি জাস্ট বিক্রিয়াটা লিখি। আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফার্স্ট রিঅ্যাকশনটা হবে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 3PGA তৈরি করবে, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ, এবং প্রথম ফার্স্ট স্টেবল কম্পাউন্ড of Kelvin cycle. That's why this cycle is known as the C3 cycle বা C3 চক্র। এবং কটা পিজিএ তৈরি হয়? 2 molecules, 2 অণু পিজিএ তৈরি হবে। কিভাবে হবে সব বিক্রিয়া দেখাবো ধীরে ধীরে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে পিজিএ তৈরি করবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্যাট দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য কার্বক্সিলেশন। তাহলে ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে রিডাকশন, দ্যাট ইজ দ্য বিজারণ। রিডাকশন। তাহলে রিডাকশন কোথা থেকে শুরু হবে? তাহলে পিজিএ 3PGA থেকে শুরু হবে। তাহলে 3PGA রিডিউসড হয়ে কি তৈরি করবে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে তোমার এখান থেকে কি করবে? 3PGA রিডিউসড হয়ে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা সংক্ষেপে GAP, গ্যাপ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করছে। তাহলে এইটা কি হচ্ছে না, PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড রিডিউসড হয়ে বা বিজারিত হয়ে কি তৈরি করলো? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার কি? রিডাকশন। আর 3 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে রিজেনারেশন, পুনরুৎপাদন। জেনারেশন অনেক জায়গায় এটাকে চারটে ভাগে ভাগ করা রয়েছে: কার্বক্সিলেশন, রিডাকশন, সিনথেসিস এন্ড রিজেনারেশন। তবে আমি এই মধ্যেই রিডাকশন করে রিজেনারেশনের মধ্যে পুরোটাই সিনথেসিস এবং রিজেনারেশন একসাথে দেখাবো। তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে মেনলি যেটা হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আবার আরইউবিপিতে ফিরে আসবে, ঠিক আছে? তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেট গ্যাপ কোথায় ফিরে আসছে না, আবার ফিরে আসবে আরইউবিপি। তাহলে আরইউবিপি ফিরে আসবে বলেছিল, তাকে আমরা বলেছিলাম রিজেনারেশন হয়, আরইউবিপি পুনরুৎপাদন হচ্ছে। তাহলে আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে পুনরায় আরইউবিপিতে ফিরে আসছে। এই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন। এই তিনটে স্টেপে, ঠিক আছে, কোথাও কোথাও 4টে, কোথাও কোথাও 3টে, এই 3টে স্টেপে আমি তোমাদের পুরো বিক্রিয়াটাকে দেখাবো এবং কোথায় কি হচ্ছে সেই বিক্রিয়াটাও কিন্তু পুরোটা বলবো। তাহলে দেখো পুরো বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, কেলভিন সাইকেল 3টে স্টেপে সম্পন্ন হচ্ছে। কি হলো? ফার্স্ট স্টেপ যেটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন, আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যোগ হবে, দিয়ে কি তৈরি করবে? ফার্স্ট স্টেবল কম্পাউন্ড 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হলো কার্বক্সিলেশন। 3PGA থেকে তৈরি হচ্ছে কি? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই স্টেপটাকে বলা হচ্ছে কি তোমার রিডাকশন, দ্যাট ইজ বিজারণ। আর লাস্ট যেটা 3PGA থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, দ্যাট ইজ দ্য গ্যাপ থেকে তৈরি হচ্ছে তোমার কি? আরইউবিপি, মানে আরইউবিপিতে আবার পুনরায় ফিরে আসছে প্রথম অবস্থায়, সেটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন। এই 3টে স্টেপ নিয়ে টোটাল বিক্রিয়াটা কমপ্লিট হবে বা টোটাল সাইকেলটা কমপ্লিট হবে। কিভাবে হবে সেটা পরপর আমি দেখিয়ে যাচ্ছি। তো চলো আমরা পুরো সাইকেলটা দেখে নিই, কিভাবে সাইকেলটা আঁকবো সেটাও ভালো করে দেখবে, আমি পরপর একদম বলে যাব। তো চলো এবার আমরা পুরো জায়গাটাকে শুরু করি। প্রথমেই আমাদের শুরু হবে কোথা থেকে? আরইউবিপি থেকে, দ্যাট ইজ দ্য রাইবিউলোজ 1,5 বিসফসফেট। রাইবিউলোজ 1,5 বিসফসফেট, রাইবিউলোজ 1,5 বিসফসফেট। আমি এখন এনজাইমগুলো বা কোনো কম্পোনেন্ট কি কি লাগছে, এলিমেন্টস, সেগুলো আমি লিখছি না, শুধু জাস্ট আমি একটা স্কেচটা বানাই। স্কেচটা কিভাবে বানাচ্ছি সেটা দেখো। স্কেচটা বানানো হয়ে গেলে কোথায় কোন এনজাইমটা লাগে, কোথায় জল তৈরি হচ্ছে, কোথায় ফসফেট ঢুকছে, কোথায় এডিপি লাগছে, কোথায় এনএডিপি লাগছে, সেই জায়গাগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে যাব। তাহলে প্রথমে আমরা স্কেচটাকে আগে তৈরি করি, দেন বাকি জায়গাগুলো যেগুলো আমাদের অর্নামেন্ট, অ্যাকচুয়ালি এনজাইমস যেগুলো আছে বা কোন কোন কম্পোনেন্ট কি কি আছে সেগুলো পরে আমি দিয়ে যাব। ওকে, তো চলো আমরা আগে পুরো স্কেচটাকে আগে বানাই। তাহলে প্রথমে রাইবিউলোজ 1,5 বিসফসফেট থেকে তৈরি হবে কি?
ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3 ফসফোগ্লিসারেট, 3 পিজিএ লিখলাম, ঠিক আছে, 3 পিজিএ। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে আরেকটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে যেটাকে বলা হচ্ছে কি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে গ্লিসারল, তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আর একটা হচ্ছে তোমার ট্রায়োজ ফসফেট। তাহলে এইদিকে চলে যাচ্ছে তোমার কি ট্রায়োজ ফসফেট, ট্রায়োজ ফসফেট আমি সংক্ষেপে লিখলাম, আর এদিকে হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে এদিকে তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যেটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে জিএপি, গ্যাপ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট কি হচ্ছে না থেকে তোমার দুটো কম্পোনেন্ট তৈরি হচ্ছে, এটা হচ্ছে 2 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। তাহলে এখান থেকে আবার দুটো কম্পোনেন্ট তৈরি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এদিকে একটা এদিকে একটা, 2 অণু, কি নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, যেটা সংক্ষেপে কি বলে ডিএইচএপি, ভ্যাপ। তাহলে এদিকেও তাই হবে ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে এদিকেও তোমার ঢ্যাপ তৈরি হলো, এদিকেও তোমার ঢ্যাপ তৈরি হলো। এবার কি হবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের থেকে সঙ্গে গ্লিসারলডিহাইড 3 ফসফেট যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে না এইখানে এরা দুজনে যুক্ত হয়ে তৈরি করছে তোমার যে উপাদানটা তৈরি হলো। তাহলে কে তৈরি হলো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এরা যুক্ত হয়ে তৈরি করছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেখান থেকে তৈরি হচ্ছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ FRUCTOS, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এবার কি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হচ্ছে, আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট, এরা মিলে দুটো কম্পোনেন্ট তৈরি করছে, কি কি, একটা হচ্ছে এরিথ্রোজ 4 ফসফেট আর একটা হচ্ছে জাইলোলোজ 5 ফসফেট। একটা কি হলো এরিথ্রোজ 4 ফসফেট, এটা হবে এরিথ্রোজ ERYTHROS, এরিথ্রোজ 4 ফসফেট। আর একটা কি তৈরি করবে, আরেকটা তৈরি করবে জাইলিউলোজ 5 ফসফেট, জাইলিউলোজ 5 ফসফেট। হয়ে গেল, তাহলে দুটো কম্পোনেন্ট তৈরি হলো এরিথ্রোজ 4 ফসফেট আর জাইলিউলোজ 5 ফসফেট। এবার কি হবে না, এবার দেখো এই এরিথ্রোজ 4 ফসফেট আর এদিকে এক অণু ভ্যাপ, এরা দুজনে যুক্ত হয়ে কি তৈরি করছে না, এরা দুজনে যুক্ত হয়ে তৈরি করছে সেডোহেপ্টুলোজ 1,7 বিসফসফেট, সেডোহেপ্টুলোজ 1,7 বিসফসফেট। সেখান থেকে কি হবে না, সেখান থেকে তৈরি হবে সেডোহেপ্টুলোজ 7 ফসফেট, হচ্ছে সেডোহেপ্টুলোজ 7 ফসফেট। এবার কি সেডোহেপ্টুলোজ 7 ফসফেটে গেল, সেডোহেপ্টুলোজ 7 ফসফেট থেকে এবার কি তৈরি হবে না, এবার সেডোহেপ্টুলোজ 7 ফসফেট আর তোমার এদিকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তাহলে এদিকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর সেডোহেপ্টুলোজ 7 ফসফেট একসঙ্গে জুড়ে গিয়ে কি তৈরি করছে না, দুটো কম্পোনেন্ট তৈরি করবে, তাহলে একটা উপরের দিকে লিখলাম, একটা নিচের দিকে লিখলাম, দিয়ে উপরের দিকে যে কম্পোনেন্টটা তৈরি হবে, তাহলে দুটো সুগার তৈরি হবে, অবভিয়াসলি সবগুলো সুগার তৈরি হচ্ছে আমার। উপরের দিকে যে কম্পোনেন্টটা আছে, ঠিক আছে, সেখান থেকে আমার কি তৈরি হচ্ছে না, উপরের দিকে যে লাইনটা আমি টানলাম সেখানে তো দেখাচ্ছি আমি যে জাইলিউলোজ 5 ফসফেট, তাহলে এটা তৈরি হলো কি
জাইলিউলোজ 5 ফসফেট আর নিচেরটা হবে রাইবোজ 5 ফসফেট। ওকে, রাইবোজ 5 ফসফেট। তাহলে নিচেরটা তৈরি হলো রাইবোজ 5 ফসফেট হলো। তাহলে দুটো জিনিস তৈরি হলো, কি কি? একটা হচ্ছে রাইবোজ 5 ফসফেট আর একটা হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট। এবার রাইবোজ 5 ফসফেট থেকে চলে আসবে কোথায়? না, এখান থেকে তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট, তৈরি হবে জাইলুলোজ থেকেও তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট, রাইবিউলোজ 5 ফসফেট। আর রাইবোজ 5 ফসফেট থেকেও তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট। সব রাইবিউলোজে ফিরে আসবে, রাইবিউলোজ 5 ফসফেট হলো। এবার তাহলে রাইবিউলোজ 5 ফসফেট পেয়ে গেছে তো, তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো তোমার রিজেনারেশন হচ্ছে আবার। তাহলে এগুলো রিজেনারেশন হয়ে আবার কোথায় ফিরে যাবে? আবার প্রথম অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে এটাও আবার প্রথম অবস্থায় ফিরে এলো। এখান থেকে জাইলুলোজ থেকেও কি তৈরি হচ্ছে তোমার? জাইলুলোজ থেকে তৈরি হবে রাইবিউলোজ 5 ফসফেট, রাইবিউলোজ 5 ফসফেট। ঠিক আছে, তাহলে এটাও আবার কোথায় ফিরে গেল? এটাও তার আগের অবস্থায় ফিরে গেল। তাহলে দেখো সবাই আলটিমেট কোথায় ফিরে যাচ্ছে? সবাই আলটিমেট আবার ফিরে যাচ্ছে সেই শেষে তোমার কোথায়? রাইবিউলোজ 5 ফসফেটে। দেখো রাইবিউলোজ 5 ফসফেট আবার সবাই ফিরে গেল। তাহলে এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা দেখো, এবার আমি কোথায় কি এনজাইম লাগছে বা কোথায় এলিমেন্ট কি কি লাগছে সেইগুলো আগে বলে দিই। কোথায় কোন ধরনের এলিমেন্ট লাগছে, তারপরে এনজাইমে আমি আসছি। তাহলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রথমেই যেটা ঢোকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখানে কি হলো না 3 অণু কার্বন ডাই অক্সাইড ঢুকলো, কার্বন নাম্বার পরে মেলাচ্ছি। 3 অণু কার্বন ডাই অক্সাইড ঢুকলো এবং 6 অণু জল ভেঙে 3 অণু জল ভেঙে 6টা H+ তৈরি করলো। হয়েছে প্রথম স্টেপ এটা। তারপরে কি হবে? এটিপি খরচ হয় কোথায়? পরের স্টেপে। এখানে এটিপি খরচ হচ্ছে, তাহলে 6 অণু এটিপি থেকে তৈরি হচ্ছে 6 অণু এডিপি তৈরি হলো। তারপরে স্টেপে কি হচ্ছে না, তারপরে স্টেপে গিয়ে 6 NADPH, এইখানে 6 NADPH প্লাস 6H+ থেকে, তাহলে কি হলো 6 NADPH প্লাস H+ থেকে কি তৈরি হচ্ছে? 6 NADP প্লাস 6PI, 6 NADP প্লাস 6PI হলো। 6 NADPH থেকে 6PI তৈরি হয়ে গেল। তাহলে এগুলো দেখো, আশা করছি দেখতে অসুবিধা হচ্ছে না। তাহলে এই স্টেপটা তৈরি হলো। এবার কি? এবার তৈরি হচ্ছে কোথায় কি না, এবার চলে আসছে আর কোথাও কিছু লাগছে না। এবার এখন তো কি হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখানে কি হবে? এখনো জল ঢুকলো আর একটা ফসফেট বেরিয়ে গেল। তাহলে এখনো জল প্রবেশ করছে, একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে। আবার একই ভাবে আবার চলে আসো এখানে সেডোহ্যাপ্টোলোজ 17 বিস ফসফেট, যেখানে সেডোহ্যাপ্টোলোজ 17 বিস ফসফেট আছে ওখানে কি হবে? সেই একই ভাবে একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? এখন জল ঢুকছে, এখানে একটা ফসফেট বাইরে বেরিয়ে চলে গেল। হলো, আর কোথাও কিছু লাগবে না। একদম চলে এসো বাম দিকে। ঠিক আছে, একদম বাম দিকে চলে এসো। কোথায় না এই জায়গাটায়, যেখানে আরওবিপি হচ্ছে। তাহলে এখানে কি হবে? এটিপি তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে এসে না, এখানে হচ্ছে 3 অণু এটিপি খরচ হয়, 3 অণু এটিপি তৈরি করছে। তাহলে এখানে আবার এটিপি খরচ হচ্ছে, 3 অণু এটিপি তৈরি করবে। ব্যাস, তাহলে দেখো আর কোথাও কিছু লাগানোর নেই। যা আমার কম্পোনেন্ট দরকার ছিল আমি মোটামুটি সব কম্পোনেন্টগুলো দিয়ে দিয়েছি। এবার আমার কি থাকবে না, এবার হচ্ছে আমার এনজাইম লাগবে। কোথায় কোন ধরনের এনজাইমগুলো কাজ করছে সেই এনজাইমগুলো আমাকে দিতে হবে। তাহলে প্রথমেই যেটা চলে আসি, রাইবিউলোজ 15 বিসফসফেট থেকে যে এনজাইমটা আমার লেগেছিল রাইবিউলোজ 15 বিসফসফেট বা আরইউবিপি থেকে, তাহলে এটাকে আমি সংক্ষেপে কি বলতে পারি? আরইউবিপি। তাহলে এই আরইউবিপি থেকে যখন পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে যে এনজাইমটা লাগে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম, তার নাম হচ্ছে রুবিস্কো। এনজাইমটার নাম কি? রুবিস্কো, RUBISCO, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তাহলে পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ
অক্সিজেনেজ। তাহলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কার্বক্সিলেজ পার্ট যেটা কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে ফটোসিনথেসিসটাকে আলাদা করে, আর একটা হচ্ছে অক্সিজেনেজ পার্ট যেটা হচ্ছে কি অক্সিজেনেজ তোমার অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এই সালফারটাকে রান করতে পারে। তাহলে এই হচ্ছে ডুয়াল অ্যাক্টিভিটি থাকে কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ দুটো পার্ট থাকার জন্য। দিয়ে কি তৈরি করলো 3PGA। এবার যদি আমরা দেখি, এবার আমরা যদি স্টেপ বাই স্টেপ বলে যাই, রাইবোলোজ 1,5 বিসফসফেটের কার্বন সংখ্যা কত ছিল? 5 কার্বন যুক্ত হচ্ছে, 5 কার্বন যুক্ত ছিল। কিন্তু 3PGA কত তৈরি হয় বলেছিলাম? 2 মলিকিউল, দুটো দু অণু তৈরি হয়। তাহলে দু অণু তৈরি হলে কার্বনের সংখ্যা কত? 3। তাহলে 3C, তাহলে 2 × 3C, তাহলে 2 কার্বন বিশিষ্ট 6টা, তাই তো? তাহলে 3 কার্বন বিশিষ্ট দুটো অণু তৈরি হলো মানে 6টা কার্বন হলো। কিন্তু এখানে ছিল আমার কটা? 5টা। তাহলে দেখো প্রথমে কি এলো? বিক্রিয়াটাকে ভালো করে লক্ষ্য করো, কারণ RUBP থেকে PGA তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয়েছিল কি? প্রথম প্রসেসটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন, কারণ কার্বন ডাই অক্সাইড যোগ হয়েছিল। তাহলে কোথা থেকে এলো? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকেছে না? তাহলে কার্বন ডাই অক্সাইডের কার্বন, ঠিক আছে, অণুর সংখ্যাটা ছেড়ে দিলাম আমি, কতগুলো অণু ঢুকছে সেটা দেখলাম না। রাইবোলোজ বিসফসফেট RUBP এর কার্বন সংখ্যা থাকে 5, অণুর সংখ্যাটা 2 অণু 5 অণু যা কিছু থাকতে পারে সেটা দেখার দরকার নেই। তাহলে 5 কার্বন বিশিষ্ট RUBP, 1 কার্বন বিশিষ্ট তোমার কি কার্বন ডাই অক্সাইড, তাহলে 5 আর 1 6 কার্বন, তাহলে 6 কার্বন মিলে কি হচ্ছে? 3 কার্বন বিশিষ্ট দু অণু কার্বন এই তোমার PGA তৈরি করলো। তাই এটাকে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট বা প্রথম স্থায়ী যৌগ কার্বন কেলভিন চক্রে, তাই এটাকে বলা হয়েছিল কি C3 চক্র। তাহলে দেখো 6টা কার্বন মিলে গেছে, কিন্তু করে 6টা কার্বন, আর তার সঙ্গে কি হয়েছে না 3 অণু জল ভেঙে 6টা H+ উৎপন্ন করেছে। তাহলে ফার্স্ট কার্বক্সিলেশন পার্টটা আমরা পেয়ে গেলাম প্রথম স্টেপটা থেকেই। তারপর কি হচ্ছে না, তারপরে দেখো বিক্রিয়ার সামনের দিকে আগাবে। তাহলে বিক্রিয়া যত সামনের দিকে আগাচ্ছে তত কি দেখতে পাচ্ছি আমরা না, এর পরের পার্টে আমরা কি পাবো? রিডাকশন। এবং কত দূর থেকে? PGA থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট পর্যন্ত। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখানে তোমার কি হচ্ছে 6টা ATP থেকে ADP তৈরি হয়েছে, এবং যেখানে এনজাইম যেটা দেওয়া হয় তার নাম হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। এনজাইমটার নাম কি? ফসফোগ্লিসারেট কাইনেজ। কেন বলে দিচ্ছি, ফসফোগ্লিসারেট কাইনেজ, কাইনেজ মানে যেটা ভেঙে দেয়। তাহলে এখানে কি ছিল? 3PGA, ঠিক আছে, আর এখানে কি হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা যেটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, আর এখানে তোমার বিসফসফো। তাহলে ফসফেট কোথায় কোথায় আছে? 1 নম্বর এবং 3 নম্বর। আগে কোথায় ছিল? 3 নম্বরে। তাহলে গ্লিসারিকের 3 নম্বরে ছিল ফসফেট, এখানে কোথায় ঢুকেছে? 3 নম্বরে তো ছিলই, তার সঙ্গে আরো 1 নম্বরে ঢুকেছে। তাহলে 1 নম্বরে ঢোকাতে গেলে ফসফেটকে ঢোকাতে গেলে কি করতে হবে? দেখো ATP থেকে ভেঙে ADP তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা ফসফেট বেরিয়ে গেছে। কারণ ATP থেকে ADP তে কি থাকে? ATP তে থাকে হচ্ছে তোমার 3টা ফসফেট, ADP তে থাকে হচ্ছে 2টো ফসফেট। তাহলে একটা ফসফেট এখানে ঢুকলো এবং ঢোকাতে কে সাহায্য করলো? তাহলে এই জায়গায় গ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে ঢুকেছে, তো তাহলে 1 নম্বর কার্বনে ঢুকেছে। তাহলে ঢোকানোর জন্য কে সাহায্য করেছে? কাইনেজ এনজাইমটা। কাইনেজ মানে কোনো কিছুকে ভেঙে ফসফেটটাকে ঢুকিয়ে দিল। তাহলে ফসফেটটা এরকম থেকে বুঝতে পারলে এবং কোথায় ঢুকলো। এবং এটাকে বলা হচ্ছে বিস ফসফেট, বাই ফসফেট বলা হচ্ছে না। বাই আর বিসের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। RUBP তোমার আবার RUBP কে অনেক জায়গায় বলা হচ্ছে দেখবে রাইবোলোজ বাইফসফেট, আবার অনেক জায়গায় বলা হচ্ছে রাইবোলোজ বিসফসফেট। তাহলে বাই আর বিস দুটো টার্ম আছে, আমি একটু বলে দিই জাস্ট। একটা হচ্ছে বাই, বাই মানে 2, আর BIS বিস মানে 2, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। কি পার্থক্য? বাই হচ্ছে যখন একই কার্বনের দুটি দিকে ফসফেট, তাহলে এদিকে একটা ফসফেট এদিকে, তাহলে একই কার্বন। আর যখন দুটো আলাদা কার্বনের মধ্যে থাকবে তাহলে একটা কার্বনে একটা কার্বন, তাহলে এখানে একটা ফসফেট এখানে একটা ফসফেট, তাহলে যখন দুটো কার্বনে দুটো ফসফেট জুড়ে থাকবে তখন হবে বিস। আর যখন একই কার্বনের সঙ্গে দুটো ফসফেট জুড়ে থাকবে তখন হয়ে যাবে বাই। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলে বাই আর বিসের মধ্যে ছেলেটা কিন্তু গোলায়। তাহলে বাই কি বললাম? যদি একই কার্বনের দুটি এই একই কার্বন পরমাণুর মধ্যে দুটি ফসফেট জুড়ে থাকে তখন থাকবে কি? তখন হবে বাই ফসফেট, ওকে। আর যখন দুটো আলাদা কার্বনে দুটো ফসফেট জুড়ে থাকবে তখন হয়ে যাবে কি? বিস ফসফেট, কারণ দুটোর মানই হচ্ছে 2। সেই জন্য এখানে কি দেখো, এখানে বলা হলো দেখো প্রথম যদি দেখো রাইবোলোজ 1,5 বিস ফসফেট, তাহলে দেখো বিস মানে কি বলেছিলাম? দুটো আলাদা কার্বন, তাহলে 1 নম্বর 5 নম্বরে জুড়ে আছে, তাই এটাকে বিস ফসফেট বলেছে। আবার যদি 3PGA থেকে যখন কি হয়েছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন কি 1 নম্বর এবং 3 নম্বর, তাহলে দুটো কার্বনে জুড়ে রয়েছে, দ্যাট ইজ দ্য বিস। কখনোই বলবো না 1,3 বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড, বললেই কিন্তু
ভুল হয়ে যাবে, কারণ কি সেম কার্বন কিন্তু নয় 1 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে। তাহলে তৈরি হয়ে গেল গ্লিসারিক অ্যাসিড। এরপরে কি হচ্ছে 1 3, এবার কার্বন মেলাও, তাহলে কার্বন মেলালে কি হবে, এরও 3 কার্বন আর এরও হচ্ছে 3 কার্বন, তাহলে 2 অণু 3 দুগুণে 6 অণু, তাহলে 2 * 3, এটা 2 * 3 করে দাও, 2 * 3 তাহলে 6 কার্বন 6 কার্বন 6 কার্বন মিলে গেল। এবার কি করছে, এবার ট্রাই এই 1 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে না 1 3 গিয়ে এটা মুছে দাও, এই জায়গাটা লাগবে না। 1 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ট্রাই ফসফেট, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আর গ্লিসারডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। হলো, তাহলে 3 দুগুণে 6, 3 + 3 = 6, যেটাকে সংখ্যা বলা হচ্ছে কি গ্যাপ। এবং এখানে যে এখানে কি হচ্ছে না NADPH + H+ এর সাথে যুক্ত হয়ে NADP+ + PI ফসফেটটা বেরিয়ে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ এখানে যে এখানে কি কত ফসফেটটা টোটালি আলাদা হয়ে গেছে। এবং এখানে যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে তোমার গ্লিসারডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তাহলে এখানে যে এনজাইমটা কাজে লাগলো, যেটা কি করলো 1 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ট্রাইস ফসফেট এবং গ্লিসারডিহাইড 3 ফসফেট তৈরি করলো, তার নাম হচ্ছে গ্লিসারডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তাহলে গ্লিসারaldehyde 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারaldehyde 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, তাহলে তৈরি হলো গ্লিসারaldehyde 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ আমার এমনি বোর্ডের স্পেসটা কম, যার জন্য আমাকে ছোট ছোট করে লিখতে হচ্ছে। কিছু করার নেই, কারণ পুরো বিষয়টাকে তো বোর্ডের মধ্যে আনতে হবে, যার জন্য ছোট ছোট লেখা হয়ে যাচ্ছে। তোমরা যদি বুঝতে না পারো, আশা করছি বুঝতে পারবে, একটু জুম করে দেখো, যদি বুঝতে না পারো একটু জুম করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর বড় স্ক্রিনে দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কি না, আর হচ্ছে তোমার এখান থেকে তৈরি হলো গ্লিসারডিহাইড 3 ফসফেট গ্যাপ, এটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট। এবার গ্যাপ কি করছে না, গ্যাপ থেকে তৈরি হচ্ছে তোমার কি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট ঢ্যাপ, তাহলে দুটো আইসোমার তৈরি হচ্ছে, তাই তো। তাহলে গ্যাপ থেকে তৈরি হচ্ছে ঢ্যাপ, এর এনজাইমটা হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। তাহলে এখানে কি ট্রায়োজ TRIOS ট্রায়োজ ফসফেট আইসোমারেজ RAS ট্রায়োজ ফসফেট আইসোমার, তাহলে দুটো আইসোমার তৈরি হলো, ডাইহাইড্রক্সি অ্যাসিডের মধ্যে ঢ্যাপ, এখানে এক হলো ঢ্যাপ, তাহলে এদের কার্বন কত, এটাও 3 কার্বন এটাও 3 কার্বন। এবার কি হচ্ছে এক অণু ঢ্যাপের সঙ্গে এক অণু গ্যাপ জুড়ে গিয়ে কি তৈরি করছে, দেখো গ্যাপ এবং ঢ্যাপ জুড়ে তৈরি করছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, তাহলে 3 + 3 হচ্ছে 6। এবং এখানে কি তৈরি হচ্ছে ফ্রুক্টোজ তোমার কিটোজ, তাহলে এখান থেকে অ্যালডিহাইড থেকে যখন কিটোজ তৈরি হচ্ছে, তাহলে এটা অ্যালডিহাইড ছিল এবং এটা চলে আসছে কোথায় কিটো, তাহলে এখানে কি এনজাইম কাজ করবে, এখানে যে এনজাইমটা থাকবে সেটা হচ্ছে অ্যালডোলেজ হলো, অ্যালডিহাইড থেকে কিটোন তৈরি হলো, এনজাইম হচ্ছে কি অ্যালডোলেজ। এবার এখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট 1 এবং 6 নম্বরে ফসফেট ছিল, একটা জল যোগ হলো, ফসফেট বেরিয়ে চলে গেল, তাহলে 6 নম্বরে কার্বনটা এই ফসফেট রয়ে গেল, 1 নম্বর থেকে বেরিয়ে গেল, কি তৈরি করলো ফ্রুক্টোজ 6 ফসফেট, এটাও কি 6 কার্বন বিশিষ্ট। এবার কি করছে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 6 ফসফেট, আর আবার কোথায় আসছে 3 কার্বন বিশিষ্ট গ্লিসারডিহাইড 3 ফসফেট মিলে কি তৈরি করছে দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে এরিথ্রোজ 4 ফসফেট 4 কার্বন বিশিষ্ট, আর একটা তৈরি করছে কি জাইলুলোজ 5 ফসফেট 5 কার্বন বিশিষ্ট। তাহলে মোট কটা হলো 6 আর 3 এ 9, 5 আর 4 এ 9 মিলে গেছে, দিয়ে তৈরি করলো তোমার জাইলুলোজ 5 ফসফেট এবং এরিথ্রোজ 4 ফসফেট। এবং এখান থেকে কি তৈরি হচ্ছে, আবার দেখো কোথায় চলে যাচ্ছে, কিটোজ থেকে আবার গ্লুকোজে ফিরে আসছে, তাই তো। তাহলে কিটো সুগার থেকে আবার গ্লুকোজ ফিরে যাচ্ছে, তাহলে কি হবে এখানে ট্রান্সকিটোলেজ, তাহলে এখানে হবে ট্রান্সকিটোলেজ হলো। এরিথ্রোজ 4 ফসফেট থেকে কি হচ্ছে এখনো এরিথ্রোজ 4 ফসফেট আর এখনো কি হচ্ছে ঢ্যাপ, তাই তো। এরিথ্রোজ 4 ফসফেট 4 কার্বন বিশিষ্ট, আর অন্যদিকে কি হচ্ছে ঢ্যাপ 3 কার্বন বিশিষ্ট, তাহলে মিলে হচ্ছে কি 4 3 এ 7, তাহলে একটা দিয়ে কি তৈরি করছে সেলুলোজ 17 বিসফসফেট, এবং এর কার্বন সংখ্যা কত 7 কার্বন, তাহলে 4 + 3 সমান হলো 7। এখান থেকে কি হলো 17 বিসফসফেট থেকে 1 নম্বর থেকে ফসফেটটা বেরিয়ে গেল, দিয়ে তৈরি করছে কি জল ঢুকেছে পিআই বেরিয়ে গেছে, দিয়ে সেলুলোজ 7 ফসফেট তৈরি করেছে। ওকে, তাহলে দিয়ে তৈরি হলো সেলুলোজ 7 ফসফেট 7 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এখানে এইখানেও এবং এইখানে দুটো এনজাইম কাজ করে, ঠিক আছে। এবার এই দুটো এনজাইমের নাম বলবো,
তাহলে নামের দেখো সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের নামটা কিন্তু মিল থাকে, তাহলে যার উপর বিক্রিয়া করছে তাহলে এনজাইম এখানে থাকবে, এই সাবস্ট্রেটের উপর বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করবে, তাহলে সাবস্ট্রেটের সাথে এনজাইমের নামের মিল থাকে কি না। যখনই আমরা দেখব তখন এনজাইমের নাম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে সেটা আমাকে একটু দেখে নিতে হবে যে কি সাবস্ট্রেট আছে এবং কি এনজাইম হবে সেটা আমি আগে দেখে নেব, দেখে নেওয়ার পর আমি সেই মতো এনজাইম। তাহলে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তোমার তৈরি হচ্ছে কে না ফ্রুক্টোজ 6 ফসফেট, তখন যে এনজাইমটা কাজে লাগবে তাহলে এগুলো সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট, তাহলে তখন এনজাইমটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। তাহলে এখানে কি হবে ফ্রুক্টোজ আমি শর্টে লিখছি 1,6 বিসফসফেটেজ ফসফেটেজ। একইভাবে সেডুহেপ্টুলোজ থেকে যখন হবে সেডুহেপ্টুলোজ 1,7 বিসফসফেটেজ, একই এনজাইম ফসফেটেজ হয়ে গেল। তারপরে কি তৈরি হচ্ছে দেখো 7 কার্বন বিশিষ্ট হয়ে গেছে। এবার যে জায়গাটা আসবে এবার হচ্ছে দেখো জাইলিউল তোমার সেডুহেপ্টুলোজ 7 ফসফেট আর গ্যাপ, তাহলে 3 কার্বন 7 কার্বন 10 কার্বন মিলে কি তৈরি হচ্ছে দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ 5 ফসফেট আর একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট, তাহলে কত 5 5 এ 10। এবার রাইবোজ এবং জাইলুলোজ দুটোই কোথায় চলে আসছে রাইবোজ 5 ফসফেট, তাহলে এরও কি 5 কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট, তাহলে 5 5 এ 10 এবং এগুলো রিজেনারেশন হয়ে পুনরায় আবার আরইউপিতে ফিরে যাবে, তাহলে এগুলো পুনরায় আবার আরইউপিতে ফিরবে, তো সেটা পরে দেখাচ্ছি। তাহলে এখান থেকে যখন জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট তৈরি হচ্ছে তখন কি এনজাইমটা কাজ করছে, তখন যে এনজাইমটা কাজ করছে রাইবোজ, উপরে লিখি রাইবোজ 5 ফসফেট 3 এপিমারেজ ফসফেট, আর পুরোটা লিখলাম না 3 এপিমারেজ, কারণ জাইলুলোজ থেকে রাইবোজ যখন তৈরি হচ্ছে তাহলে এপিমার একে অপরের এপিমার, তাহলে এপিমারেজ। আর যখন রাইবোজ থেকে রাইবোজ হচ্ছে তখন আইসোমার তৈরি হচ্ছে, তাহলে রাইবোজ 5 ফসফেট আইসোমারেজ রাইবোজ 5 ফসফেট আইসোমারেজ, বা এটা তখন তৈরি হয়ে গেল। তাহলে দিয়ে তৈরি হয়ে গেল কোথায় রাইবোজ, তাহলে রাইবোজ এবং রাইবোজ আবার চলে এলো কোথায় এসে একদম তৈরি করবে তোমার সবাই ফিরে আসছে, দেখো কোথায় রাইবোজে ফিরে আসছে, তাহলে রাইবোজে ফিরে আসবে, ফিরে আসার সময় কি করবে এবং আরেকটা জিনিস রাইবোজে ফিরে আসছে সেটা কি না এখান থেকে হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট তৈরি হয়েছিল, তাহলে এখানেও এনজাইমটা কি আসবে, তাহলে এখানেও এনজাইমটা আসবে হচ্ছে যেহেতু একই বিক্রিয়া জাইলুলোজ থেকে রাইবোজ, তাহলে এটা কি হবে রাইবোজ 5 ফসফেট 3 এপিমারেজ, ঠিক আছে, তাহলে রাইবোজ 5 ফসফেট 3 এপিমারেজ এই এনজাইমটা এখানে কাজ করে রাইবোজ 5 ফসফেট তৈরি হলো। এবার সব রাইবোজ গুলো ফিরে আসছে, যে কোথায় ফিরে আসছে আরইউপি তে, এবং এখানে কি হচ্ছে এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে এবং এখানে এনজাইম কাজ করে ফসফোরাইবোনুক্লিয়েজ কাইনেজ হলো। তাহলে টোটাল দেখো বিক্রিয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এই টোটাল বিক্রিয়াটাকে এবার 3টে ভাগে ভাগ করা হয়েছিল, বিক্রিয়াটাকে কিরকম না আরইউপিপি থেকে পিজিএ এইটুকুটাকে বলা হয়েছিল কি এইটুকুটাকে বলা হয়েছিল কার্বক্সিলেশন, পিজিএ থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তাহলে এখান থেকে শুরু করে এই বিক্রিয়াটাকে বলা হয়েছিল কি রিডাকশন, আর তোমার গ্যাপ বা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে বাকি পুরো বিক্রিয়াটাকে কমপ্লিট করে আরইউপিপিতে ফিরে আসাকে বলা হয়েছিল রিজেনারেশন। দেখো পুরো বিক্রিয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে এটাই হচ্ছে কেলভিন সাইকেল এবং কিভাবে করতে হবে কোথায় করতে হবে দেখো পুরো বিষয়টাই আমি তোমাদের বললাম। তো এবার যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে একটা গুরুত্ব পড়ে যে এই কেলভিন সাইকেলের গুরুত্ব কি না, কেলভিন সাইকেলের গুরুত্ব হচ্ছে যে আরইউপিপি থেকে তৈরি হয় তাহলে আরইউপিপি আবার ফিরে আসতে পারে, ফার্স্ট পয়েন্ট, তাহলে যে আরইউপিপি তৈরি হলো সেই আরইউপিপি আবার রিজেনারেশন হচ্ছে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি না 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে তোমার উপজাত বস্তুরূপে অন্যান্য গ্লুকোজের সাথে তুমি আরো অন্যান্য সুগার বা শর্করা পাচ্ছ এবং এই বিক্রিয়ায় কোনো আলোর প্রয়োজন হয় না এবং পুরোটাই হচ্ছে একটা এনজাইম রিলেটেড বা এনজাইম ডিপেন্ডেন্ট একটা বিক্রিয়া। তো মোটামুটি কেলভিন সাইকেল গেল। ওকে, তো আমরা পরের ক্লাসে আমরা দেখব যে আমাদের এখান থেকে আর কি কি পড়া যেতে পারে, মানে আমরা মোটামুটি ফেজগুলো সব পড়ে ফেলেছি।
ডার্ক রিয়াকশন এবং লাইট রিয়াকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে ফেজেস অফ ফটোসিনথেসিস কমপ্লিট। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কি এর থেকে কোশ্চেন করা যায় বা কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করবো যতদূর আমাদের পড়া হচ্ছে ফটোসিনথেসিস তার উপর থেকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাকে বলবে, কমেন্টে জানাতে পারো। আর অবভিয়াসলি হ্যাঁ, তোমাদের সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, সাবস্ক্রাইবটা করে দিও। তো আর আগের ক্লাসের যদি ভিডিওগুলো দেখে না থাকো বা আগের ক্লাসের যদি মিস করে গিয়ে থাকো, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নিতে পারো। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।